পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ সপ্তম শ্রেণীর বাংলা গল্প কুতুব মিনারের কথা। এই কুতুব মিনারের কথাই এই গল্পটি বা এই প্রবন্ধটি লিখেছেন লেখক সৈয়দ মুজতবা আলী। প্রথমে আমরা লেখক সম্বন্ধে কয়েকটি কথা জেনে নিই। সৈয়দ মুজতবা আলী তিনি জন্মেছেন 1904 খ্রিস্টাব্দে শ্রীহট্টের, বর্তমান বাংলাদেশের শ্রীহট্টের করিমগঞ্জে। গান্ধীজি, মহাত্মা গান্ধী, জাতির জনক মহাত্মা গান্ধী যখন 1920 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন, তখন সেই আন্দোলনে লেখক সৈয়দ মুজতবা আলী তিনি সেই আন্দোলনে যোগদান করেছিলেন। শান্তিনিকেতনে তিনি তার শিক্ষা জীবনের শেষ করে তিনি কাবুলে চলে গিয়েছিলেন, আফগানিস্তানের, বর্তমান আফগানিস্তানের কাবুলে। সেখানে তিনি শিক্ষা বিভাগে যোগদান করেছিলেন। তিনি বহু ভাষার ওপর তার দখল ছিল। তিনি বহু ভাষার তিনি জানতেন, প্রায় 15টি ভাষা তিনি জানতেন। তিনি নানা প্রবন্ধ, নানা গল্প কাহিনী, নানা ভ্রমণ কাহিনী, নানা রম্য রচনা অর্থাৎ হাস্যাত্মক, ব্যঙ্গাত্মক নানা লেখা সেগুলো তিনি লিখেছেন। তার লেখা কয়েকটা উল্লেখযোগ্য গ্রন্থ হলো পঞ্চতন্ত্র, দেশে বিদেশে, চাচা কাহিনী, ধূপছায়া, টুনি মেম প্রভৃতি। এই লেখক 1974 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। এইবার এই কুতুব মিনারের কথা, এই যে মূল আমাদের যে প্রবন্ধ বা আমাদের যে গল্প, লেখক সৈয়দ মুজতবা আলীর যে গল্প, সেই গল্পে লেখক কুতুব মিনার এটি দ্বাদশ শতাব্দীর একটি স্থাপত্য, দ্বাদশ শতাব্দীর একটা ঐতিহাসিক নিদর্শন আমরা বলতে পারি। এই স্থাপত্যটি নির্মাণ করা হয়েছিল এবং সেই নির্মাণ প্রসঙ্গে নির্মাণ শৈলী কীরকম ছিল, অর্থাৎ কীভাবে এই জিনিসটা বানানো হয়েছিল, অন্যান্য স্থাপত্যর থেকে এটা কতটা উল্লেখযোগ্য বা সুন্দর সেটা এখানে বলা হয়েছে। পাশাপাশি হিন্দু মুসলিম যে সংস্কৃতির একটা মিশেল বা একটা মিশ্রণ, এই যে সৌধটা বানানো হয়েছিল, যেটি দ্বাদশ শতাব্দীর শেষ দিক থেকে ত্রয়োদশ শতাব্দীর শুরুর দিকে একটা সময়কাল ধরে এটা নির্মিত হয়েছিল বলা হয়, তার সম্বন্ধে এখানে আলোচনা করা হয়েছে। এই সামগ্রিক আলোচনা আমরা এই প্রবন্ধে আমরা পাব। প্রথমে আমরা আলোচনার মধ্যে চলে যাচ্ছি। কুতুব মিনারের কথা কি বলা হয়েছে আমরা একটু দেখব। কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার, ইংরেজ পর্যন্ত এই কথা স্বীকার করেছে। এই কুতুব মিনার যার কথা বলা হচ্ছে, কুতুব মিনার, এই কুতুব মিনার সম্বন্ধে আমরা একটু জেনে নিই। আমরা ছবিতে এর আগেও দেখেছি, কুতুব মিনারের আগের অংশে আমরা দেখলাম যে কুতুব মিনারের ছবিটা আমাদের গল্পের বইয়ে দেওয়া আছে। এই কুতুব মিনার দিল্লিতে অবস্থিত। এটি ইট নির্মিত একটি মিনার, পৃথিবীর সবচেয়ে উঁচু মিনার, ইট নির্মিত মিনার। কুতুবউদ্দিন আইবকের আদেশে, কুতুবউদ্দিন আইবক একজন দাসবংশের প্রতিষ্ঠাতা। ভারতবর্ষে যখন ইসলামী শাসন শুরু হয়, সেই ইসলামী শাসকদের যখন শাসন শুরু হয়, তো প্রথম শাসক তিনি, সুলতানি বংশের প্রথম শাসক কুতুবউদ্দিন আইবক। তিনি প্রথম জীবনে কৃতদাস ছিলেন, তাই তাকে এই বংশকে দাস বংশ বলা হয়। অনেকেই কৃতদাস ছিলেন এই বংশের। সেই কুতুবউদ্দিন আইবকের আদেশে এই কুতুব মিনার নির্মাণ শুরু হয়। তাহলে আমাদের মনের মধ্যে ভাবনা আসতে পারে, তাহলে কি কুতুবউদ্দিন আইবকের নামই কুতুব মিনার হয়েছে? তা কিন্তু নয়। একজন সুফি সাধক, একজন ইসলামী সাধক, তার নাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। সেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির স্মৃতির উদ্দেশ্যে, তার নামানুসারে এই মিনারটা কিন্তু বানানো শুরু হয়েছিল 1199 খ্রিস্টাব্দে। 1199 খ্রিস্টাব্দে এই মিনারটির নির্মাণ শুরু হয়, অর্থাৎ দ্বাদশ শতাব্দীর একদম শেষ দিকে এর নির্মাণ শুরু হয়। তারপর ত্রয়োদশ শতাব্দীতে এর নির্মাণ কাজ সমাপ্ত হয়। প্রথম দিকে কে নির্মাণ কাজ সমাপ্ত করেছিলেন? এই কুতুব মিনারের নির্মাণ সমাপ্ত করেছিলেন কুতুবউদ্দিন আইবকের জামাতা অর্থাৎ জামাই ইলতুৎমিশ কিন্তু এই কুতুব মিনারের নির্মাণ কমপ্লিট করেছিলেন। এই কুতুব মিনারের উচ্চতা 238 ফুট। তো এই প্রসঙ্গে বলা হচ্ছে যে এই যে কুতুব মিনার যার কথা বলা হচ্ছে, সেই কুতুব মিনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার। এত সুন্দর মিনার পৃথিবীতে কিন্তু আর কোথাও এরকম মিনার তৈরি হয়নি।
মিনার সাধারণত কি জিনিস? মিনার হলো মসজিদ, কোনো একটা মসজিদ যেখানে ইসলামী রীতি অনুযায়ী মুসলমানদের উপাসনার একটা জায়গা, যেখানে তারা নামাজ পড়ে, দিনে 5 ওয়াক্ত বা 5 বার ধর্মপ্রাণ মুসলিমরা নামাজ পড়ে, সেই মসজিদের সাথে যুক্ত একটি স্থাপত্য হলো মিনার। সাধারণত 3টে অংশ। মিনার যে অংশটা, যে মিনারগুলো যেগুলো হয় মসজিদের সাথে, যে মিনারগুলো থাকে সেগুলো যে মসজিদের যে উচ্চতা হয় তার থেকে কিন্তু বেশি উঁচু হয় এই মিনারগুলো। যখন নামাজ পড়া হয় তার আগে আজান দেওয়া হয়, অর্থাৎ যারা নামাজ পড়বে তাদেরকে আহ্বান করা হয়, ডাকা হয় যে তোমরা আসো নামাজ পড়বে। তো সেই নামাজের আগে যে আজান দেওয়া হয়, সেই আজানের সুর বা আজানের আওয়াজ দূরে পৌঁছানোর জন্য মিনার বানানো হয়, কিন্তু তার একটা উদ্দেশ্য কিন্তু তাই। তো সেই মিনারের কথা বলা হয়েছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার হলো এই কুতুব মিনার। এবং এই কথা ইংরেজ শাসনকর্তারা পর্যন্ত এটা স্বীকার করেছে লেখকের মতে। তো আশ্চর্য মনে হচ্ছে যে এর পূর্ববর্তী নিদর্শন, অর্থাৎ কুতুব মিনারের আগের কোনো নিদর্শন আমাদের দেশে নেই, অর্থাৎ ভারতবর্ষে নেই। এমনকি ইরান বা পারস্য দেশ যেটাকে বলা হয়, পশ্চিম এশিয়ার একটা দেশ যার রাজধানী তেহরান, সেই ইরানের কথা এখানে বলা হয়েছে। ইরান এবং তুরান শব্দের অর্থ হলো তুরদের দেশ, মধ্য এশিয়ার একটা দেশ। তুর্কি জাতি, তাদের নাকি আবাসস্থলই তুরান। ইরান বা তুরান মুসলিম অধিবাসীদের একটা জায়গা, সেই জায়গা হয়তো এই স্থাপত্যের জন্য বিখ্যাত বা মিনারের জন্য বিখ্যাত। এই জায়গায়ও এরকম কোনো মিনারের নিদর্শন পাওয়া যায় না। বহু স্থপতি যারা নানা জিনিস বানায়, বিল্ডিং বানায়, তাদের বলে স্থপতি, এবং সেই বিল্ডিংগুলোকে বলে স্থাপত্য। তাই বহু স্থপতির বহু এক্সপেরিমেন্ট বা পরীক্ষা নিরীক্ষার সম্পূর্ণ ফায়দা উঠিয়ে তাজ নির্মিত হলো। অর্থাৎ যে তাজ, যার কথা বলা হয়েছে তাজ নির্মিত হলো, তাজ বলতে তাজমহলের কথা বলা হয়েছে। আগ্রায় অবস্থিত একটি স্থাপত্য এটা। শাহজাহান যিনি ছিলেন মোগল বাদশাহ, সেই শাহজাহানের স্ত্রী মুমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে এই সমাধিসৌধটি, তাজমহলটি নির্মিত হয়। 1632 থেকে 1653 খ্রিস্টাব্দ পর্যন্ত এর নির্মাণ কাজ চলে, অর্থাৎ 22 বছর পর্যন্ত এর নির্মাণ কাজ হয়। 22 বছর লাগে এই জিনিসটি নির্মাণ করতে, তাজমহল নির্মাণ করতে। মোগল স্থাপত্যের একটা কিন্তু নিদর্শন, সাদা মার্বেল পাথরে তৈরি, পৃথিবীর যে 7ম আশ্চর্য তার অন্যতম এই তাজমহল। ওস্তাদ আহমেদ লাহোরি এই এর প্রধান স্থপতি, তিনি এটি নির্মাণ করেন। বর্তমানে দেশ বিদেশের বহু পর্যটক আগ্রার এই তাজমহল কিন্তু দেখতে যায়। এই প্রসঙ্গে লেখক বলছেন যে এই যে তাজমহল, সেই তাজমহল বানানোর ক্ষেত্রে বহু স্থপতি বহু এক্সপেরিমেন্ট করেছে এবং তারপরেই তাজমহল বানানো হয়েছে। কিন্তু মিনারের ক্ষেত্রে কুতুব প্রথম এবং শেষ এক্সপেরিমেন্ট, অর্থাৎ এই কুতুব মিনারের মতো আর কোনো মিনার বানানো হয়নি। এই এক্সপেরিমেন্টমূলক বা পরীক্ষা নিরীক্ষামূলক যে মিনার, অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এটা বানানোর জন্য, এবং এটাই প্রথমে, এটাই শেষ। এরপরে কেউ এর মতো কোনো মিনার বানানোর এক্সপেরিমেন্ট করেনি। এই ধরনের বিজয়স্তম্ভ পূর্বে কেউ করেনি। কাজেই গুণীজনের বিস্ময়ের অবধি নেই যে হঠাৎ স্থপতি সাহস পেল কোথা থেকে। এই যে এরকম মিনার বানানোর এর আগে কিন্তু কেউ চেষ্টা করেনি। তাই অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগে যে এইরকম মিনার বানানোর সাহস যিনি বানিয়েছেন, তিনি কোথা থেকে পেলেন এরকম সাহস? এত সুন্দর করে বানালেন, এটা বানাতে গেলে তো অনেক রকম সমস্যা এসেছিল নিশ্চয়ই। তার মাথার মধ্যে এই যে পরিকল্পনা হয়তো এসছে, কিন্তু সেই পরিকল্পনাটাকে বাস্তব করতে গেলে তো সেটা খুব কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু কিভাবে এত সাহস পেলেন? কানিংহাম, ফার্গুসন, কার্ল স্টিফেন্স, সৈয়দ আহমেদ অনেক ভেবেচিন্তে এর কোনো উত্তর দিতে পারেননি। এখানে কয়েকজনের নাম আমরা পাচ্ছি, 4 জনের নাম, যে বলা হচ্ছে যে এই যে 4 জনের কথা বলা হয়েছে, এই 4 জন, তাদের প্রসঙ্গ টেনে বলা হয়েছে যে তারা ভেবেচিন্তেও বুঝতে পারেননি যে যিনি বানিয়েছেন বা যে স্থপতিরা বানিয়েছে এই কুতুব মিনার, তারা সেই সাহসটা পেল কোথা থেকে। এই প্রসঙ্গে বলা হচ্ছে কানিংহামের কথা। কানিংহাম স্কটল্যান্ড নিবাসী একজন ব্যক্তি, আলেকজান্ডার কানিংহাম তার পুরো নাম। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের ব্রিটিশ আমলে একটা সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নানা পুরাতাত্ত্বিক বা মাটির তলা থেকে আবিষ্কৃত নানা জিনিস, তার গবেষণামূলক তার থেকে গবেষণা করা হতো যে সেই জিনিসের কত সালে তৈরি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে, কোন সময় তৈরি হতে পারে, তার ঐতিহাসিক মূল্য, সময়কাল নির্ণয়। তার জন্য যে
সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তার প্রধান ছিলেন কিন্তু তিনি। 1861 থেকে 1885 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতবর্ষে বিভিন্ন জায়গায় নানা লিপি, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য তিনি আবিষ্কার করেন, বা তার নেতৃত্বে সেগুলো আবিষ্কার করা হয় এবং তার ঐতিহাসিক মূল্য নির্ণয় করা হয়। তিনি কিন্তু সেনাবাহিনীর একজন ইঞ্জিনিয়ার ছিলেন তার আগে। তিনি যখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সার্ভেয়ার হয়েছিলেন, তার আগে তিনি সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ছিলেন। এই কানিংহামের কথা আমরা কিন্তু বললাম। এরপরে ফার্গুসনের কথা বলা হয়েছে। ফার্গুসন, জেমস ফার্গুসন পুরো তার নাম। তিনি একজন স্কটল্যান্ডের লোক। প্রাচীন ভারতের প্রত্নতাত্ত্বিক যে সমস্ত গবেষণা হয়েছে তার ক্ষেত্রেও তার নাম উল্লেখযোগ্য। তো এই প্রসঙ্গে কার্ল স্টিফেনের কথা বলা হয়েছে। তিনি একজন প্রত্নতাত্ত্বিক। আর স্যার সৈয়দ আহমেদ, তিনি একজন প্রত্নতাত্ত্বিক। তিনি কিন্তু ভারতীয় প্রত্নতাত্ত্বিক। তো তিনি একজন শিক্ষানুরাগী, পাশাপাশি প্রত্নতত্ত্বেও তার আগ্রহ ছিল। তো এদের কথা বলা হয়েছে যে এরা ভেবেচিন্তে বুঝতে পারেনি যে কিভাবে এই সাহসটা পেলেন সেই স্থপতি। তার এরপরে বলা হচ্ছে কুতুব 5 তলার মিনার। কুতুব মিনার তোমরা ছবিটা দেখলে বুঝতে পারবে যে 5খানা স্টেপ আছে, দেখো 5 তলার মিনার। এটি প্রথম তলায়, অর্থাৎ প্রথম যে স্টেপটা রয়েছে তাতে আছে বাঁশি এবং কোণের, বাঁশির নানা সিম্বল বা বাঁশি আঁকা আছে বা বানানো আছে, এবং কোণ বা নানা অ্যাঙ্গেল, তার পরপর সাজানো নকশা। আর দ্বিতীয় তলায় শুধু বাঁশি আছে, তৃতীয় তলায় শুধু কোণ। আর চতুর্থ, পঞ্চম তলাতে 4th আর 5th ফেজ যেটা রয়েছে, সেখানে কি ছিল আগে শুরুতে সেটা জানার উপায় নেই, কারণ বজ্রাঘাতে সে দুটো ভেঙে যাওয়ায় ফিরোজ তুগলক সে দুটি মার্বেল দিয়ে মেরামত করে দেন। কোনো এক সময় কুতুব মিনারের উপর বজ্রাঘাত হয়েছিল, অর্থাৎ বাজ পড়েছিল, এবং তাতে কুতুব মিনারের চতুর্থ এবং পঞ্চম তলটা নষ্ট হয়ে গিয়েছিল। তারপরে ফিরোজ তুগলক, যে ফিরোজ তুগলক যার কথা বলা হয়েছে, তিনি দিল্লিতে তুগলক বংশের শাসক ছিলেন। 1351 থেকে 1388 খ্রিস্টাব্দ পর্যন্ত এই ফিরোজ শাহ তুগলক রাজত্ব করেছিলেন। দিল্লি সুলতানি বংশে, সুলতানি শাসনকালে বা মুসলিম শাসনকালে তুগলক বংশের সময় মোহাম্মদ বিন তুগলক বলে একজন শাসনকর্তা ছিলেন, যাকে আমরা পাগলা রাজা নামে জানি। সেই মোহাম্মদ বিন তুগলকের পরবর্তী শাসক ছিলেন এই ফিরোজ তুগলক। সেই ফিরোজ তুগলক খুব ভালো প্রজাবৎসল, মানে প্রজাদের কল্যাণের জন্য তিনি চিন্তা করতেন। পাশাপাশি নানা ঐতিহাসিক সৌধ, ঐতিহাসিক সামগ্রীকে তিনি সংস্কার করেছিলেন। এই ফিরোজ তুগলক তিনি অশোক স্তম্ভ, মানে মৌর্য সম্রাট অশোক যখন রাজত্বকাল ছিল, তার তিনি বিভিন্ন জায়গায় অনেক স্তম্ভ বানিয়েছিলেন। সেরকম 2টো স্তম্ভ ফিরোজ তুগলক দিল্লিতে নিয়ে এসেছিলেন, এবং সেই দিল্লিতে নিয়ে এসে সেগুলো তিনি রেখেছিলেন, সংস্কার করেছিলেন। তো সেই ফিরোজ তুগলকের কথা বলা হয়েছে, তিনি নিজে ইমারত বানাতেন, আবার অন্যের ইমারত ঠিক করে দিতেন। সেই ফিরোজ তুগলক তিনি মার্বেল দিয়ে নাকি সেই 2টো তল নির্মাণ করেছেন। আবার বলা হয় যে পঞ্চমটিতে, অর্থাৎ পঞ্চম তলটায় নাকি আবার সিকান্দার লোদি, যিনি লোদি বংশের একজন শাসনকর্তা, লোদি বংশ 1451 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিল। এর প্রতিষ্ঠাতা ছিলেন বহলুল লোদি। এই বংশে সিকান্দার লোদি 1489 থেকে 1517 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। সেই সিকান্দার লোদির কথা বলা হয়েছে, তিনিও নাকি পরবর্তী সময়ে এই পঞ্চম তলাটা সংস্কার করেছিলেন। মিনারের মুকুট রূপে, একদম উপরে যে মুকুট থাকে, মানুষ মাথায় মুকুট পরে, সে মিনারের মুকুট বলতে একদম উপরের অংশকে বলা হয়েছে। সেখানে এখন আলো জ্বালানো হয়, সেখানে কি ছিল সে সম্বন্ধে রসিকজনের কৌতূহলের অন্ত নেই। অর্থাৎ অনেকের মনের মধ্যে প্রশ্ন যে একদম উপরে কি ছিল। দুনিয়ার সবচেয়ে সেরা মিনারকে স্থপতি কি রাজমুকুট পরিয়েছিলেন, সেখানেও তিনি তাল রেখে শেষ রক্ষা করতে পেরেছিলেন কিনা, তার যে অদ্ভুত কল্পনা শক্তি, সেই সম্বন্ধে মানুষের মনে কিন্তু অনেক প্রশ্ন আছে। সেই সমস্ত কল্পনা শক্তির কথা, মিনারের সর্বাঙ্গে সপ্রকাশ সে কল্পনা শক্তি দিয়ে তিনি দর্শককে কোন দুলোকে উড়িয়ে নিয়ে গিয়েছিলেন কে জানে। অর্থাৎ সেই যে কল্পনা শক্তির কথা বলা হয়েছে, তিনি কি রকম, তার যে নির্মাণ, কি যে তিনি বানিয়েছিলেন, সেই ভাবনাটা মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন আকারে আসে, এবং সেই ভাবনাটা যেন মানুষকে কোন দুলোকে বা স্বর্গে যেন উড়িয়ে নিয়ে যায়, যে কিরকম তারা বানিয়েছিল সেই জিনিসটা। ইমারত তৈরি করা কত সোজা। পরের প্যারাগ্রাফে লেখক বলছেন যে ইমারত তৈরি করা, অর্থাৎ নানা ধরনের বাড়ি, বড় বড় বাড়ি বানানো, ইমারত বলতে বাড়ি ঘরকেই বোঝানো হয়, সেটা তৈরি করা অনেক সোজা। কারিগরের হাতে সেখানে কত অজস্র মাল মশলা, যারা সেই জিনিসটা বানায় তার হাতে কিন্তু নানা ধরনের উপাদান আছে, নানা জিনিস তারা বানাতে পারে।
গম্বুজ আছে তার মধ্যে। গম্বুজ কাকে বলে? একদম কোনো ধরনের বিল্ডিং এর একদম উপরে, একদম শীর্ষ দেশে একটু গোল টাইপের যেই জিনিস শীর্ষদেশ হয়, একদম উপরের যে অংশ বিশেষ আকৃতির, সেটাকে বলা হয় গম্বুজ। ঠিক আছে, অনেকটা মোচার ধরনের, বা মোচার যদি কাটা হয় তাহলে যেরকম হবে সেরকম দেখতে অনেকটা, সেই গম্বুজের কথা বলা হয়েছে। একটা ইমারতের মধ্যে গম্বুজ থাকে, থাম থাকে, আর্চ থাকে। আর্চ নানা বাড়ির মধ্যে, অনেক বাড়িতেই দেখবে আর্চ থাকে। রান্নাঘরের অনেক রান্নাঘরে থাকে, অনেকের বাড়ির মূল দরজায়ও থাকে আর্চ, বা অন্যান্য দরজারও আর্চ থাকে। সে সমস্ত আর্চ একটা বিল্ডিংয়ে থাকে। ছত্রি, ছত্রি মানে চাল বা ছাদকে ছত্রি বলে। মিনারেট, ছোট মিনার কে বলে মিনারেট। ছজ্জা, ছজ্জা সাধারণত বৃষ্টির জলটাকে আটকানোর জন্য দরজা জানলার উপরের যে অংশটা থাকে সেটাকে বলে ছজ্জা বা ডিস্টন। কার্নিশ, একটা ছাদ, যে ছাদের একদম বাইরের দিকে, মানে একটা বিল্ডিং এর চারদিকে ছাদের যে বাড়তি অংশ সেটাকে বলে কার্নিশ। এছাড়া ব্র্যাকেট বলতে বোঝায় যে দেয়ালের গায়ে নানা ধরনের তাক বানানো থাকে, যে বা তাক জাতীয় যে জিনিস, সেগুলোকে বলে ব্র্যাকেট। অর্থাৎ ইমারত তৈরির ক্ষেত্রে কত জিনিসগুলো থাকে, আর তার তুলনায় একটা সোজা খাড়া স্তম্ভে সৌন্দর্য আনা কত শক্ত। একটা মিনার তো একটা খাড়া স্তম্ভ সোজা উঠে গেছে, সেটা বানানো কিন্তু অনেক ডিফিকাল্ট। এখানে শিল্পী সফল হয়েছেন শুধু সেটাকে কয়েকটা তলায় বিভক্ত করে, সামঞ্জস্য রেখে প্রতি তলায় তাকে একটু ছোট করে করে গুটি কয়েক ব্যালকনি লাগিয়ে দিয়ে, এবং মিনারের গায়ে কখনো বাঁশি কখনো কোণের নকশা কেটে। অর্থাৎ বলা হয়েছে এখানে প্রত্যেকটা তলাকে আলাদা আলাদা করে ভাগ করেছেন, তার চারদিকে ব্যালকনি বানিয়েছেন, প্রত্যেকটা তলায় ব্যালকনিও আছে, এবং সুন্দর সুন্দরভাবে কোনো জায়গায় বাঁশি, কোনো জায়গায় কোণের নকশা টকশা কেটে তিনি এটাকে বানিয়েছেন। প্রপোর্শন বা মানে সামঞ্জস্য, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের সুন্দর একটা সামঞ্জস্য তিনি রেখেছেন। এরকম সামঞ্জস্যের চূড়ান্ত নিদর্শন পৃথিবীর আর কোনো মিনারে পাওয়া যায় না বলে লেখকের এটা অভিমত, বা লেখক সেটা মনে করেন। এরপরে বলা হয়েছে আর তার গায়েও কারুকাজ অতি অদ্ভুত। তার গায়ে, মিনারের গায়ে, অর্থাৎ কুতুব মিনারের গায়ে যে কারুকাজ করা হয়েছে সেটাও অদ্ভুত। বাঁশি এবং কোণের উপর দিয়ে, বাঁশি এবং কোণ যে আঁকা হয়েছে বা বানানো হয়েছে তার উপর দিয়ে সমস্ত মিনারটিকে, সেই কোণের উপর দিয়ে মিনারটিকে কোমরবন্ধের মতো ঘিরে রেখেছে সারি সারি লতা পাতা, ফুলের মালা, চক্রের নকশা। সেই মিনারটিকে কোমরবন্ধ, কোমরবন্ধ মানে, কোমরবন্ধ শব্দের অর্থ হলো, সাধারণত আমরা কোমরে যে জিনিসটা পরি, মূলত আমরা যারা প্যান্ট পরি তাতে আমরা কি পরি, তাতে একটা বেল্ট লাগাই। সে বেল্টকে বলা হয় কোমরবন্ধ। অর্থাৎ সেটা যেমন আমাদের কোমরের চারদিকে আষ্টে পৃষ্ঠে রয়েছে, তেমনি এই মিনারটাকে আষ্টে পৃষ্ঠে রয়েছে সারি সারি লতা পাতা, ফুলের মালা আর চক্র। চক্র, বিষ্ণুর হাতে চক্র থাকে, দেবতার হাতে চক্র থাকে, সেই চক্রের নকশা। এগুলো জাতে হিন্দু, এগুলো সব হিন্দুদের ধর্মের সাথে সম্পর্কিত লতা পাতা, ফুলের মালা। আর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এক সারি অন্তর আরবি লেখার সার। এক সারি অন্তর বা এক লাইন অন্তর অন্তর নানা আরবি ভাষায় লেখা নানা জিনিস রয়েছে, লেখা রয়েছে, সেগুলো যাতে মুসলমান, অর্থাৎ হিন্দুদের ধর্মের সাথে সম্পর্কিত নানা জিনিস রয়েছে, এবং মুসলিম ধর্মের সাথে সম্পর্কিত জিনিসও রয়েছে। কিন্তু উভয় খোদাইয়ের কাজ, যিনি খোদাই করে বা যারা খোদাই করে এগুলো কাজটা করেছে তারা কিন্তু হিন্দু শিল্পী। সে বিষয়ে কণা মাত্র বা বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নেই বা সন্দেহের সুযোগ নেই। গোটা মিনারটির পরিকল্পনা করেছে মুসলমান, অর্থাৎ মিনারটা কিভাবে তৈরি হবে এর পরিকল্পনা বা প্ল্যানিং করেছে মুসলমান, আর যাবতীয় কারুকাজ করেছে হিন্দু। তা ভারতবর্ষে মুসলমানদের সর্বপ্রথম সৃষ্টিকার্যে, মুসলমানরা প্রথম যে একটা এরকম একটা শিল্প সৃষ্টি করেছে, যেহেতু ভারতবর্ষে প্রথম মুসলিম শাসনের প্রথম দিক আমি বলেছি 1206 থেকে ভারতে মুসলিম শাসন শুরু হয়েছে, এবং সেই সময়ই কুতুব মিনারটা তৈরি হয়েছে। তাই বলা হচ্ছে যে ভারতবর্ষে মুসলমানদের সর্বপ্রথম সৃষ্টিকার্যে হিন্দু মুসলমানরা মিলে যেরকম একটা অদ্ভুত সাফল্য দেখিয়েছিল, সেই মিলন পরবর্তী যুগে কখনো ভঙ্গ হয়নি। অর্থাৎ হিন্দু মুসলিম সম্প্রীতির, মানে নানা স্থাপত্যের ক্ষেত্রে সেই যে সৃষ্টির একটা সম্প্রীতি, সেটা কিন্তু কখনো ভাঙে নেই। কবুবায় মুসলমানদের প্রাধান্য বেশি, অন্যান্য নানা স্থাপত্যের ক্ষেত্রে কখনো দেখা গেছে মুসলমানদের প্রাধান্য বেশি, কোনো ইমারতে আবার হিন্দুদের প্রাধান্য বেশি। কিন্তু 800 বছর একসাথে থেকেও হিন্দু মুসলিম, 800 বছর ধরে হিন্দু ও মুসলমানরা একসাথে থেকেছে, লেখক বলেছেন। তাতেও দেখা গেছে হিন্দু মুসলমানরা চিন্তার ক্ষেত্রে রাজনীতির জগতে এক হয়ে যেতে পারেনি, তাদের চিন্তাধারা কখনোই মেলেনি। ঠিক আছে, তাদের চিন্তাধারা কখনোই মেলেনি, রাজনৈতিক জগতেও তারা কখনো এক হতে পারেনি।
কিন্তু বলা হয়েছে কিন্তু কলার প্রাঙ্গণে, কলার মানে শিল্পকলা, শিল্পকলার প্রাঙ্গণে স্থাপত্য, সঙ্গীত, নৃত্য ইত্যাদি, নাচ গান ইত্যাদির ক্ষেত্রে প্রথম দিন থেকে তারা কিন্তু মিলে গিয়েছিল। হিন্দু মুসলমানদের চিন্তাধারা মিলছে না, কোনোদিন মেলেনি, এখনো মিলছে না বলে লেখক বলছেন। কিন্তু শিল্পকলার ক্ষেত্রে তাদের কিন্তু যে মিলটা শুরু হয়েছে এই কুতুব মিনার নির্মাণের সময় থেকে, সেটা কিন্তু এখনো আছে। কুতুবের সাথে পাল্লা দিয়ে আর কেউ কোনো মিনার কখনো খাড়া করেনি। এই কুতুব মিনারের সাথে পাল্লা দিয়ে, অর্থাৎ এই কুতুব মিনারকে টপকে যাবে এরকম মিনার বানাবো, এরকম ভাবনা চিন্তা কিন্তু কমই এসেছে, কেউ লেখকের মতে আর কখনোই আসেনি। দীর্ঘ 8 শতাব্দী ধরে বহু বাদশাহ বহু ইমারত বানিয়েছেন, 8 শতাব্দী ধরে বহু বাদশাহ বহু ইমারত বা বিল্ডিং বানিয়েছেন, কিন্তু কুতুবের চেয়ে ভালো মিনার গড়বো এই সাহস কেউ দেখাননি, কেউ এরকম সাহস দেখাননি যে কুতুবের চেয়ে ভালো মিনার বানাবো। যেই ইংরেজ, বলা হয়েছে যে ইংরেজ দিল্লিতে সেক্রেটারিয়েট, রাজভবন গড়ে কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল বানিয়ে নিজেকে অতুল বিলম্বিত করেছে, সেই ইংরেজ পর্যন্ত সেও জানতো যে কুতুবের সাথে পাল্লা দেওয়া কোনো স্থপতির কম্য নয়। সেই ইংরেজরা কি বানিয়েছে? দিল্লিতে সেক্রেটারিয়েট, সেক্রেটারিয়েট বিল্ডিং বলতে বোঝাচ্ছে যে দিল্লিতে যে সংসদ ভবন আছে, যেটি 1912 খ্রিস্টাব্দে যেটা নির্মাণ শুরু হয়েছিল, 1927 খ্রিস্টাব্দে এটা নির্মাণ কমপ্লিট হয়। আমি ছবিতে দিয়ে দিচ্ছি, পাশাপাশি আগেও আমি ছবি দিয়েছি, পরেও প্রয়োজনীয় জিনিসের সাথে আমি ছবি দিচ্ছি, তোমরা স্ক্রিনের দিকেও নজর রেখো। 1927 খ্রিস্টাব্দে এই নির্মাণ সম্পূর্ণ হয়েছিল। এডওয়ার্ড লুটিয়েন্স ছিলেন এর প্রধান স্থপতি। এছাড়া রাজভবনের কথা বলা হয়েছে। রাজভবন বলতে বলা হয়েছে যে মূলত ভারতবর্ষের রাষ্ট্রপতির যে রেসিডেন্স বা আবাসস্থল, রাষ্ট্রপতি ভবন, যেটা আগে ভাইসরয়েস হাউস নামে পরিচিত ছিল, দিল্লির রাজপথে এটি অবস্থিত। সেই রাজভবনের কথা বলা হয়েছে। ইংরেজরা এগুলো বানিয়েছে। কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইংল্যান্ডের রানী মহারানী ভিক্টোরিয়া স্মৃতির উদ্দেশ্যে 1906 খ্রিস্টাব্দ থেকে 1921 খ্রিস্টাব্দে এই নির্মাণ সম্পূর্ণ হয়। মার্বেল পাথরে তৈরি এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। মহারানী যখন মারা গিয়েছিলেন 1901 সালে, তারপরে এই ভবনটি নির্মাণের ইচ্ছা প্রকাশ করা হয় এবং নির্মাণ শুরু হয় তার পরবর্তী সময়। এতে ইংরেজ আমলের অনেক নানা নথিপত্র, অনেক ঐতিহাসিক জিনিস কিন্তু সংরক্ষিত আছে। অনেকেই সেই জায়গায় যায় কিন্তু ঘুরতে। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল বানিয়েছে ইংরেজরা, কিন্তু নিজেদেরকে বিলম্বিত করেনি, অর্থাৎ ইংরেজরা কিন্তু কখনোই চেষ্টা করেনি যে কুতুব মিনারের সাথে তারা পাল্লা দেবে। তারাও বুঝেছে যে এর সঙ্গে পাল্লা দেওয়া সম্ভব নয়। যাই হোক, এর পরের প্রসঙ্গে লেখক বলছেন যে আলাউদ্দিন খিলজির মতো দুঃসাহসী রাজা, আলাউদ্দিন খিলজি দিল্লিতে খিলজি বংশের বা খলজি বংশের অন্যতম শাসক ছিলেন। আলাউদ্দিন খলজি 1296 থেকে 1316 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেছেন। এই আলাউদ্দিন খলজি তার সমগ্র বিশ্ব জুড়ে, আলেকজান্ডারের মতো সমস্ত বিশ্ব জুড়ে ক্ষমতা বিস্তার করার তার একটা ইচ্ছে ছিল। তিনি উত্তর ভারত, দক্ষিণ ভারতের অনেক জায়গা তিনি দখল করেছিলেন। সে আলাউদ্দিন খলজি, তার মতো দুঃসাহসী রাজা ভারতবর্ষে কমই জন্মেছেন। একমাত্র তিনিই চেয়েছিলেন কুতুবের সাথে পাল্লা দিতে। তিনি চেষ্টা করেছিলেন যে কুতুব মিনারের চাইতে বড় একটা মিনার তিনি বানাবেন। তাই কুতুবের দ্বিগুণ ঘের, অর্থাৎ কুতুব মিনার চারদিকে যতটা বড় বা গোলে যতটা বড়, তার থেকে ডবল ঘের হবে এবং উচ্চতাও তার থেকে ডবল হবে বা দ্বিগুণ হবে, এরকম একটা মিনার তিনি বানাতে চেষ্টা করেছিলেন। তার একটা বাসনা ছিল। ইমারত মাত্র একটা অপটিমাম সাইজ থাকে, প্রত্যেকটা ইমারতের একটা সাইজ থাকে যেইটুকু না হলে ভালো লাগে না, এটাকে অপটিমাম সাইজ বলা হয়েছে। অর্থাৎ যার চেয়ে বড় হলে ইমারত খারাপ দেখায়, যদি ছোট হয় সেটাও খারাপ দেখায়। সর্বকালে বিভিন্ন সময়ে এই সূত্র প্রযোজ্য, বাট এটাই ঠিক। কিন্তু স্থাপত্যের বেলা এটা অন্যতম মূল সূত্র। স্থাপত্যের ক্ষেত্রে অবশ্যই এটা একটা মূল সূত্র বা মূল শর্ত। কাজে আলাউদ্দিনের চূড়া ডবল হলে ফল কি অত্রাত বলা কঠিন। যদি আলাউদ্দিনের এই যে মিনারটা যদি কমপ্লিট হতো এবং কুতুব মিনারের থেকে যদি ডবল মিনার তৈরি হতো, তাহলে এই ব্যাপারটা কি হতো সেটা বলা কঠিন। তবে তা সে যাই হোক, মিনারের কাঠামোর কিছুটা শেষ হতে না হতে, অর্থাৎ মিনার যখন বানানো শুরু করেছেন এবং কিছুটা বানানো শেষ হতে না হতেই ওপারের ডাক খিলজির কানে এসে পৌঁছালো। ওপারের ডাক বলতে অর্থাৎ আলাউদ্দিন খলজি মারা গেলেন। ওপারের ডাক এসেছে মানে তিনি মারা গেলেন। সে পারে খুব সম্ভব মিনার হাতে নিয়ে লাঠালাঠি চলে না। এখানে লেখক একটু রঙ্গরসিকতা করেছেন যে ওই পারে গিয়ে, অর্থাৎ তিনি যখন মৃত্যুর দেশে চলে গেছেন, সেখানে গিয়ে তিনি বলতে পারেন না আমার মিনারটা বানানো হলো না, কেন হলো না, এই নিয়ে তো ঝগড়া করার জায়গা নেই। তাই বললেন যে ওখানে গিয়ে লাঠালাঠি করা চলে না। আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে স্তম্ভ দাঁড়ায়
তার নাম মিনার। অর্থাৎ মিনার হলো গিয়ে যেটি আলাদাভাবে সম্পূর্ণভাবে থাকে, যার সাথে অন্য কোনো স্থাপত্যের সাথে যার কোনো সাধারণত কোনো যোগাযোগ নেই, সম্পূর্ণ নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে যে স্তম্ভটি দাঁড়িয়ে থাকে। মসজিদ, সমাধি কিংবা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসাবে যে মিনার কখনো থাকে কখনো থাকে না, তার নাম মিনারেট বা মিনারিকা। কিন্তু যদি কোনো মসজিদের সঙ্গে যদি কোনো মিনার থাকে সেটাকে সাধারণভাবে আমরা বলবো মিনারেট বা মিনারিকা। আর মিনারটা সম্পূর্ণ আলাদাভাবে থাকবে, কোনো মসজিদের অঙ্গ হিসাবে নাও থাকতে পারে, কিন্তু মসজিদের অঙ্গ হিসাবে থাকলে সেটাকে মিনারেট বা মিনারিকা বলবো। কুতুবের পর পাঠান মোগল বিস্তর মিনারেট গড়েছে। অর্থাৎ কুতুব মিনারের পরে পাঠানেরা, আফগান শাসকেরা এবং মোগল শাসকেরা অনেক মিনারেট বানিয়েছে, কিন্তু সেগুলো কুতুবের কাছে আসতে পারে না। অর্থাৎ সেই সমস্ত মিনারেটগুলো কুতুবের ধারে কাছে আসতে পারবে না নানা দিক দিয়ে, অর্থাৎ তাদের বৈশিষ্ট্যের সৌন্দর্যে। তাজের মিনারিকা ভুবন বিখ্যাত। তাজমহল, তার চারদিকে দেখবে ছবিতে যে 4টে মিনারেট রয়েছে, ছোট ছোট মিনারের মতো রয়েছে, সেটা ভুবন বিখ্যাত মিনারিকা। কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি শিল্পী সেখানে নতমস্তকে হার মেনে নিয়ে সেটাকে সাদামাটা চরমে পৌঁছিয়ে খাড়া করেছেন। শিল্পী যে মিনারেটগুলো বানিয়েছেন সেগুলো নিতান্ত সাদামাটাভাবে বানিয়েছেন, খুব একটা বানানোর ক্ষেত্রে খুব একটা বেশি নজর দেননি। পাছে লোকে তার মিনারিকার সঙ্গে কুতুবের তুলনা করে লজ্জা দেয়, তাই তিনি সেটাকে গড়েছেন এমন ন্যাড়া করে যে দর্শকের মনে অজান্তেও যেন কুতুবকে স্মরণ না করে। তিনি এত সাধারণভাবে বানিয়েছেন যাতে দর্শকেরা ওই কুতুব মিনারের সঙ্গে তুলনাই না টানে। না হলে যে তাজের সর্বাঙ্গে গয়নার ছড়াছড়ি, তার 4খানা মিনারিকা, হস্তে নোয়াটুকুরও চিহ্ন নেই কেন? তাজমহল যে বানানো হয়েছে, যে মূল যে তাজমহলের স্থাপত্য, সেটা তো কত সুন্দর, সাদা মার্বেল পাথরে তৈরি, তার গায়ে কত কাজ, কত সৌন্দর্য রয়েছে, কিন্তু মিনারেটগুলো নিতান্ত সাধারণ, যেন মনে হচ্ছে যে হাতে নোয়া, হিন্দু মহিলাদের হাতে নোয়া থাকে, একটা লোহার জিনিস থাকে, যারা শাখা পলা এবং নোয়া পরে, তোমরা হয়তো জানবে সেই নোয়ার কথা এখানে বলা হয়েছে। সেই নোয়ারও চিহ্ন নেই, অর্থাৎ সেই মিনারিকায় সামান্য সৌন্দর্যেরও কোনো কিছু নেই, তাই বলছে নোয়াটুকু চিহ্নও নেই। এদিকে দেখুন হুমায়ুনের সমাধি। হুমায়ুন মোগল শাসক, দ্বিতীয় মোগল সম্রাট ছিলেন, বাবরের পরবর্তী শাসক ছিলেন হুমায়ুন। তার যে মৃত্যুর পরে যে সমাধি বানানো হয়েছিল, যিনি বানিয়েছেন তিনি আরও ঘোরেল, আরও চতুর। তিনি তার ইমারতটি গড়েছেন মিনারিকা সম্পূর্ণ বর্জন করে, অর্থাৎ মিনারিকা রাখেনি, যাতে মিনারিকার সাথে অন্য কুতুব মিনারের সাথে তুলনাই আসবে না, এই জন্য। এরপরে বলা হয়েছে, এই যে হুমায়ুনের সমাধির ছবি আমি কিন্তু দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। দিল্লি আগ্রার বহু দূরে, দিল্লি এবং আগ্রা থেকে অনেক দূরে, কুতুবের আওতার বাইরে গুজরাটের রাজধানী, গুজরাট ভারতবর্ষের পশ্চিম দিকের একটি রাজ্য, সেই গুজরাটের রাজধানী আহমেদাবাদে। এখানে বলা হয়েছে গুজরাটের রাজধানী আহমেদাবাদ, কিন্তু বর্তমান রাজধানী যদি আমরা দেখি তাহলে কিন্তু আহমেদাবাদ নয়, ঠিক আছে, বর্তমান রাজধানী হলো গান্ধীনগর। কিন্তু লেখক যখন লিখেছেন তখন গুজরাটের রাজধানী ছিল আহমেদাবাদ। সেই গুজরাটের রাজধানী আহমেদাবাদে আমি একটা মিনারিকা দেখেছি, যার সঙ্গে কুতুবের কোনো মিল নেই, এবং বোধ হয় ঠিক সেই কারণে তার নিজস্ব মূল্য আছে। এখানে লেখক বলছেন গুজরাটের রাজধানী আহমেদাবাদে তিনি একটা মিনারিকা দেখেছেন, যার সাথে কুতুবের কোনো মিল নেই। কুতুব মিনার যেভাবে বানানো হয়েছে, তার যে স্থাপত্য কৌশল, স্থাপত্য রীতি, তার সঙ্গে কিন্তু কোনো মিল নেই। এই মিনারিকার কিন্তু আলাদা একটা সৌন্দর্য রয়েছে, আলাদা একটা মূল্য আছে। রাজা আহমেদ তার নামেই নাকি এই আহমেদাবাদ শহরের নাম, সেই রাজা আহমেদের নামেই আহমেদাবাদ। তার রানী বেগম রানী সিপ্রি, ইনি কিন্তু হিন্দু রানী ছিলেন। সেই বেগম রানী সিপ্রির মসজিদে একটা মধুর দর্শন মিনারিকা, সেই সিপ্রির মসজিদে একটা খুব সুন্দর মিনারিকা আছে। সেই মিনারিকা বহু ভূপর্যটকের দৃষ্টি আকর্ষণ করেছে। যারা বিভিন্ন জায়গায় ঘুরতে যায় তাদের বলে ভূপর্যটক। সেই ভূপর্যটকরা সেই মিনারিকাটা দেখেছেন এবং তাদের কাছে কিন্তু ভালো লেগেছে। গুজরাট এবং রাজপুতানার মেয়েরা, গুজরাট ভারতবর্ষের পশ্চিমের যে রাজ্যটার কথা বলা হয়েছে, সেই গুজরাট এবং রাজপুতানা মানে রাজস্থানের মেয়েরা, তাদের বাহুলতা মানে লতার মতো বাহু, অর্থাৎ সুন্দর যে হাত, তাতে মণিবন্ধে যে বিচিত্র আকার, বিচিত্র দর্শন, অসংখ্য বলয় কঙ্কন পরে, অর্থাৎ তাদের হাতে যে সুন্দর বলয় বা চুড়ি জাতীয় যে জিনিস বলা হয়েছে সেটাকে বলা হয় বলয় বা বালা। সেই যে বালা পরে যে মিনারিকা যেন সেই কমনীয়তায়
অনুপ্রাণিত, সেই যে কমনীয়তা, যে সৌন্দর্য, তার দ্বারা যেন অনুপ্রাণিত হলো এই বলয়টা। রাজেশ্বরী সিপ্রি অর্থাৎ রানী সিপ্রি যেন তারই অনুপম হাতখানি, তার যে সুন্দর হাতখানি যেন নভলোকের দিকে, আকাশের দিকে যেন তুলে ধরেছেন, অর্থাৎ মিনারিকাটা যেন আকাশের দিকে রয়েছে, যেন মনে হচ্ছে রানী সিপ্রি তার হাতখানা, সুন্দর হাতখানা যেন আকাশের দিকে তুলে রেখেছেন, যেন ভুবনেশ্বরের ললাটে অর্থাৎ ঈশ্বরের ললাটে যেন, ললাট শব্দের অর্থ কপাল, কপালে যেন তিলক পরিয়ে দিচ্ছেন। অর্থাৎ সেই যে মিনারিকা সৌন্দর্য, মিনারিকাটা যে আকাশের দিকে উঁচিয়ে রয়েছে, এবং সেই মিনারিকার সাথে বা সেই মিনারিটার সাথে বলা হয়েছে যে রাজেশ্বরী সিপ্রির হাত যেন আকাশের দিকে রয়েছে, তিনি যেন ভুবনেশ্বরের ললাটে তিলক পরিয়ে দিচ্ছেন। এখানে এই কুতুব মিনারের সৌন্দর্য এবং হিন্দু মুসলিম সম্প্রীতির নানা স্থাপত্য সম্প্রীতির নানা কথা এখানে কিন্তু বলা হয়েছে। এই ছিল আমাদের আলোচনার বিষয়। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্টে লিখে জানিও কি ধরনের ভিডিও দেখতে চাও। অন্যান্য ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থেকো।